ছেলেরা তো শারীরিক চাহিদা মেটানোর জন্যই বিয়ে করে। আয়ুষীর কথা শুনে তন্ময়ের কপালে ভাঁজ চলে এলো, যেন সে এমন কথা জীবনেও শোনেনি। আজ আয়ুষীকে দেখতে এসেছে ছেলেপক্ষ, তাই ওদের একটু আলাদা কথা বলতে দেওয়া হয়েছে। কিন্তু আলাদা কথা বলতে এসে আয়ুষীর মুখে এমন কথা যেন তন্ময়ের কোনোভাবেই কাম্য ছিল না। তন্ময় গলায় কৌতূহল ভাবটা ঢেলে দিয়ে পড়ল, এমন কেন মনে হলো আপনার? যে কোনো একটা যুক্তিসঙ্গ কারণ বলুন ছেলেদের বিয়ে করার, তাহলেই এমন মনে করব না। সারা জীবন পাশে পাওয়ার জন্য একজন স্থায়ী সঙ্গীর নিশ্চয়তা, বিপদে আপদে পাশে পাওয়ার নিশ্চয়তা, বিষণ্ণতা কাটানোর মাধ্যম। আর যদি শারীরিক বিষয়ের কথা বলেন, তবে শুধু ছেলেরা নয়, মেয়েরাও এজন্য বিয়েটা করে। কখনো না, মেয়েরা এজন্য বিয়েটা করে না, ওদের জোর করে বিয়ে দেওয়া হয়। ও, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম যে আপনাকে আপনার বাবা মা বিয়ের জন্য জোর করেছে, তাই তো? ব্ল্যাকমেল করছে। কিভাবে ব্ল্যাকমেল করেছে? কয়দিন পর ওনারা মারা যাবে, তারপর আমার কি হবে? বিয়ে না হলে আমার রাস্তা ভিক্ষার থালা নিয়ে নামতে হবে। আচ্ছা, এতই যদি চিন্তা হয় আমার জন্য, তবে আমার ছোট বোনটার জন্য কেন হয় না? ওনারা তো কদিন পর মারাই যাবে, তাহলে ওকেও বিয়ে দিয়ে দেওয়া হোক না। তন্ময় হাসতে হাসতে বলল, অনেক রেগে আছেন বোধহয় বাবা মার উপর। হ্যাঁ, ভীষণ রেগে আছি। তো কি করা যায়? কি আর করবেন, খুব সিম্পল, গিয়ে বলবেন আপনি বিয়েটা করবেন না। এটা বললে কি হবে? কি হবে মানে? আমাকে আর বিয়েটা করতে হবে না। আচ্ছা, বেশ বুঝলাম, কিন্তু আমি না হয় না করে দিলাম, কিন্তু এরপর যে আসবে সে তো মানা নাও করতে পারে, তাহলে আমি কেন মানা করব? এরপর যে আসবে তাকে তখন দেখে নেবে, কিন্তু আপনি এখন না বলবেন। আচ্ছা, চলো ভিতরে। আয়ুষী আর তন্ময় ভিতরে চলে গেল। ভেতরে গিয়ে তন্ময় না করলো না, বরং বলল সে এই বিয়েটা করতে চায়। আয়ুষী পারছে না তন্ময়ের চুল ছিঁড়ে ফেলতে। এত ফাজিল কেন লোকটা? না না, এর হাতে কিছুতেই পড়া যাবে না, কিছু একটা করতেই হবে। বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আয়ুষী কিছুই বুঝতে পারছে না কি করবে। রুমে এসে কাকে যেন ফোন দিল, তারপর উদ্বিগ্ন গলায় বলল, বোন, আমি শেষ। কেন, কি হইল? ঠাডা পড়লো নাকি? ধুর, ঠাডা না মাডা পড়ছে। মাডা আবার কি? ঠাডার বড় ভাই। হায় হায়, কস কি? খইলা ক, কি হইছে? কি খুলমু? আরে কাহিনী কি? আয়ুষী সব গড়গড় করে ফোনের ওপাশে থাকা মেয়েটাকে বলল, তারপর কাঁদনে গলায় বলল, আসি বোন, আমি এখন কি করবো বল? আচ্ছা মামা, কোনো চিন্তা করিস না, আমি এই তো 2 দিনের মধ্যে আসতাছি। সত্যি? হ সত্যি। ওই তন্ময় না, তন্ময়, ওইটারে রিমান্ডে নিমু। ওহো, তাইলে তো আমার টেনশনই নাই। আচ্ছা রাখি তাহলে, আমু ডাকে। ওকে। আহিন সদ্য অনার্স পাশ করা একটা বেকার ছেলে, চাকরির জন্যে দৌড়াচ্ছে। 2 বোন আর মা, এই নিয়ে তার পরিবার। বাবা কয়েক বছর আগে মারা গেছেন। শুধুমাত্র টিউশনি করিয়ে সংসার চলে। 2জন সপ্তম শ্রেণীতে পড়ে, 2জন যমজ। আহিন একটা স্টুডেন্টকে পড়িয়ে আসছিল বাসায়, হঠাৎ তার ছোট 2 বোন মানে যমজ বোন আফরিন আর আরিন ফোন দিয়েছে। আহিন ফোন কানে ধরে জিজ্ঞেস করল, হ্যাঁ বল। ভাইয়া বলো তো, আমি আফরিন নাকি আরিন? প্রতিবার ফোন ধরে আহিন এই প্রশ্নটার সম্মুখীন হয়, তাই অহিন না ভেবেই বলল, আরিন বল। অরিন হেসে বলল, আমার জন্য একটা চকলেট এনো। আচ্ছা, আফরিন কি করে? ও পড়তে বসেছে। আর তুমি কি মুড়ি বেচো? না, আমি বান্দরের সাথে কথা বলি। কি, তুই আমারে বান্দর বললি? তোর চকলেট আর আনবো না। আরে আমি কি তোমারে বান্দর বলছি নাকি? বলছি আমি একটা বান্দর, আর ওই বান্দরের সাথে তুমি কথা বলতেছো। সত্যি কথা বলছিস। আচ্ছা রাখ, আমার ফিরতে রাত হবে, মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস, আর তোরাও খেয়ে নিস। আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো। আহিন ফোন রেখে আর একটা স্টুডেন্টদের বাসায় পড়াতে গেল। তার এই টানাপোড়েনের জীবনে টিউশনি একমাত্র ভরসা। আল্লাহ, জীবনে এরকম কপালে কি আছে? মধ্যবিত্ত পরিবারে এটাই আতঙ্ক, পড়া শেষ করে চাকরি পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একবার আয়ুষীকে ফোন দিল অহিন। 3বার ডিং হওয়ার পর আয়ুষী রিসিভ করলো, তারপর বলল, কেমন আছো? এই তো প্রতিদিন যেমন থাকি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। ও, খেয়েছো? তুমি?
হুম, চাকরির কোনো গতি হলো? না, এখনও কিছু হয়নি। আর কবে হবে বলো? বাবা মা বিয়ের জন্য চাপাচাপি করছে, তুমি প্লিজ কিছু একটা করো। হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আয়ুষী আজকের ঘটনাটা আহিনকে বলল না। থাক না, কি দরকার মানুষটাকে চিন্তায় ফেলার। আরশি তো আসছেই। মানুষটা সারাদিন খুব পরিশ্রম করে। ফোন রাখতেই কানে এলো আয়ুষীর মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে তন্ময়ের ব্যাপারে। আয়ুষী একটু আড়ি পাতল। ওর মা বলছে, ছেলে মাশাল্লাহ ভালোই, ইঞ্জিনিয়ার, আর মেয়েও বড় হয়েছে, তাই বিয়ে দেওয়াই উচিত। আয়ুষী মায়ের কথায় রেগে মনে মনে বলল, বুড়ি হয়ে গেছি আমি, মাত্র অনার্সে উঠলাম, আর এর মধ্যেই বিয়ে দিতে হবে? অসহ্য। আয়ুষী ওর ছোট বোন আরিশার রুমে এসে দেখে ও গেমস খেলছে। মায়ের রাগ আরিশার উপর দিয়ে তুলল সে। কড়া গলায় বলল, পড়া বাদ দিয়ে তুমি গেম খেলো? এক্ষুনি মাকে বলে দিচ্ছি, দাঁড়া। না আপু, প্লিজ বইলো না, আমি ফোন রেখে দিচ্ছি। না না, এক্ষুনি বলতেছি। আয়ুষী আরিশার কথা শুনল না, গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো। ওদের মা এসেই বকা শুরু করে দিল। সব মায়েরই একটা সমস্যা আছে, একজনকে নিয়ে বলা কথা শুরু করলে সবার নামে বলা শুরু করে। ওদের মাও ব্যতিক্রম নয়, সেও আরশিকে বকার সাথে সাথে আয়ুষীকেও বকছে। মায়ের বকা শুনে আয়ুষী বুঝতে পারল সে একটা গাধার মতো কাজ করছে, শুধু শুধুই মাকে বকলো। ধুর, ভাল লাগে না। নূর গিয়ে আবার আহিনকে ফোন দিল। রিসিভ করতেই বলল, কালকে একটু দেখা করবে? কেন? প্রয়োজন আছে তাই। ও আচ্ছা, আসবো। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল ও। প্রমাণ এমনিতেই সপ্তাহে একদিন মানে শুক্রবারে ওদের দেখা হয়, আর কালকে তো রবিবার। কালকে কি এসব জরুরি কথা বলার জন্য ডাকতে পারে? ব্যাপারটা আহিনের মাথায় ঢুকছে না। আচ্ছা যাই হোক, ডেকেছি যখন যেতেই হবে। পরের দিন আয়ুষী ভার্সিটি শেষ করে আহিনের জন্য অপেক্ষা করতে লাগলো। আহিন প্রায় 15 মিনিট পরে এলো। আহিন আসতেই আয়ুষী রুমালে দিয়ে মুখ মুছিয়ে পানি এগিয়ে দিল, তারপর বলল, এত ঘেমেছো যে? জগিং করতে করতে এসেছো নাকি? দৌড়ে এসেছি, স্টুডেন্ট পড়িয়ে তারপর। ওরা একটু একটু করে হাঁটছে আর কথা বলছে। তন্ময় গাড়ি নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ একজোড়া যুবক যুবতী দেখে রাস্তায় পাশে গাড়ি থামালো। রাস্তার এই পাশ থেকে স্পষ্ট দেখতে পেল আয়ুষী একটা ছেলের হাত ধরে হাঁটছে। আহিনের হাত ধরে আয়ুষী হাঁটছে, এই হাত ধরে হাঁটাটা তার অনেক প্রতীক্ষিত। পুরো সপ্তাহ অপেক্ষা করে শুধু শুক্রবার এই হাতের মালিককে পাওয়া যায়, যাকে আয়ুষী ভালোবাসে। কিন্তু এখন আহিনকে কি বলবে? কেন সে আজকে ওকে ডাকলো? ওকে ডাকার কারণ হলো ওকে খুব করে দেখতে ইচ্ছে করছিল। ইতিমধ্যেই আহিন জিজ্ঞেস করা শুরু করলো, তখন থেকে হাঁটছি, কিন্তু তুমি কিছু বলছো না। বলো না, কেন ডেকেছো? তেমন কোনো কারণ নেই, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করছিল। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, দেখে নিলেই পারতে, শুধু শুধুই ডাকলে। তাছাড়া এই তো 2 দিন আগেই দেখা হলো, তারপরে দেখতে হবে? যেন একটা টিউশন মিস দিয়ে এসেছি দেখা করতে। সরি, আর হবে না। মুখটা গোমড়া করে রেখেছো কেন? একটু হাসো তো। হাঁটছিল দুজনেই, কথাও বলছিল। হঠাৎ একটা হাত এসে আয়ুষীর ডান হাত টেনে ধরল। আয়ুষী আর আহিন দুজনেই ঘুরে তাকালো। সামনের মানুষটাকে দেখে আয়ুষীর মুখের প্রশান্তিটা যেন কোথাও উবে গেল। শক্ত মুখে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে কেন? আর আমার হাত ধরার সাহস কোথায় পান? লোকটা ঈষৎ হেসে বলল, আপনাকে আপনার এক্সের সাথে দেখলাম হাঁটতে, তাই চলে এলাম। আর হাত ধরার সাহস কেন পাবো না? কয়দিন পর আমাদের বিয়ে, তাই হবু বউয়ের হাত ধরতেই পারি। লোকটার কথা শুনে আহিন রেগে বলল, আয়ু, এই লোকটাকে? আর এগুলো কি বলছে? লোকটা হেসে আহিনের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি তন্ময় চৌধুরী, আর আপনার এক্স আমার হবু বউ। আমার এক্স মানে? মানেটা তো সহজ, আমার সাথে বিয়ে হয়ে গেলে ও আপনার এক্সই দেয়। আয়ু, তুমি কিছু বলছো না কেন? এগুলো কি সত্যি? আয়ুষী মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি। আহিনের মুখের ভঙ্গি পাল্টে গেল, খুব ব্যস্ত গলায় বলল, তাহলে তুমি আমায় বললে না কেন? কি বলবো বলো? বললে তোমার চিন্তা হবে, তাই বলিনি। সবার মধ্যেই নীরবতা। হঠাৎ আহিন তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া, আপনি ওকে বিয়ে করেন না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আপনি বিয়েটা ভেঙে দেন প্লিজ।
আমি বিয়ে ভাঙলে আপনি কি ওকে বিয়ে করতে পারবেন? আমি চাকরি জোগাড় করে ওকে বিয়ে করে ফেলবো। তন্ময় হেসে বলল, ততদিনে যদি অন্য কেউ এসে ওকে নিয়ে যায় তখন? আচ্ছা বাদ দিন, আমাদের বিয়ের সামনের শুক্রবারে। আমি আপনাকে কবুল বলার আগ পর্যন্ত সময় দিলাম। এর আগে যদি আপনি চাকরি জোগাড় করতে পারেন তাহলে আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। এটা বলেই তন্ময় আয়ুষীর হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলে। আর আহিন চোখ ভর্তি জল নিয়ে ওদের দেখতে থাকে। আহিন এখন বুঝতে পারল কেন আয়ুষী তাকে আজকে দেখা করার কথা বলল। আচ্ছা, মধ্যবিত্ত পরিবারে বোধহয় এমনই হয়, ভালোবাসার স্বপ্নগুলো সত্যি হয় না, দুঃস্বপ্ন হয়ে ঝরে পড়ে। আর মাত্র 5 দিন পর আয়ুষীর বিয়ে। এর মাঝেই আহিন কিভাবে চাকরি পাবে কিছুই জানে না। তন্ময় আয়ুষীকে বাসায় দিয়ে গেল। আয়ুষী রুমে ঢুকেই ফোনটা হাতে নিয়ে আহিনকে ফোন দিল। কি করবে এখন? বুঝতে পারছি না। চলো পালিয়ে যাই। আমার মা বোনদের ছেড়ে আমি পালাতে পারবো না। তাহলে আর কোনো উপায়ও নাই। কিছুক্ষণ পিন পতন নীরবতা। তারপর আয়ুষী আবার বলল, ভুলতে পারবে আমায়? তুমি পারবে? তোমার উল্টা প্রশ্ন করার স্বভাবটা আর গেল না। বলো, পারবে? ভুলতে তো কেউই পারে না, অযথাই ভোলার চেষ্টা করে। সেই হিসেবে আমিও পারবো না, তুমিও পারবে না। কি চিন্তা করলে তুমি? এখনো কিছুই না, যদি পালাই তবে তোমাকে জানাবো। আচ্ছা বলো তো, ভালোবাসা টিকিয়ে রাখতে কি লাগে? বিশ্বাস, ভরসা, মায়া, সম্মান, এগুলোর মিশ্রণ। না গো, এখন ভালোবাসা টিকিয়ে রাখতে টাকা লাগে, ভালো চাকরি লাগে, তবেই ভালোবাসা টেকানো যায়। কথায় যুক্তি আছে। আয়ুষী প্রচণ্ড উদাস হয়ে গেল, কিছু না বলেই ফোন কেটে দিল। তারপর আরশিকে ফোন দিল। হ্যাঁ বল। তুই কি কালকে সত্যি আসবি? না রে, মা আসতে দিবে না, একেবারে শুক্রবার আসবো। তাহলে কি করব আমি? তোর আর আহিনের ব্যাপারটা ওই ব্যাটাকে বলেছিস? আয়ুষী আজকের পুরো ঘটনা আরশিকে বলল। আরশি শুনে কিছুক্ষণ নীরব থাকলো, পরে বলল। আমি বুঝতে পারছি না কি বলবো। আয়ুষী হতাশ গলায় বলল, লাভ নেই কিছু করে, বিয়েটা করেই নেব। কি বলছিস হাবি চাবি? আহিনের কি হবে তাহলে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আয়ুষী ফোনটা কেটে দিল। দু চোখ পেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, কোনো বাধাই মানছে না। ভালোবাসাগুলো বোধহয় এভাবেই হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে। আচ্ছা, তন্ময় কি কখনো কাউকে ভালোবাসেনি? ও যদি কাউকে ভালোবাসতো তবে আয়ুষীর কষ্টটা হয়তো বুঝতো। আর হবে না আহিনের হাত ধরে পথ চলা, ওর ঘর্মাক্ত মুখ মুছে দেওয়া। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে তাকে দূর থেকে দেখা হবে, কাছে যাওয়া হবে না, ছুঁয়ে দেখাও হবে না। আয়ুষীর এখনও মনে আছে সেদিনের কথা। প্রতিদিনের মতো সেদিনও সে ঘর থেকে বেরিয়েছিল পড়তে যাওয়ার জন্য। পথেই আহিন বাদ সাধল গুন্ডাদের মতো। তারপর একগুচ্ছ কদম দিয়ে বলল, গোলাপ আমার ভালো লাগে না, কদমটাই ভালো লাগে। এই কদমটাকে যত ভালোবাসি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করো। কি নিঃসংকোচ আবদার ছিল তার! আয়ুষী সেদিন কিছু বলেনি। তার ঠিক কিছুদিন পর সেও একগুচ্ছ কদম দিয়ে গুন্ডাদের মতো আহিনের সামনে দাঁড়ালো। তারপর বলল, কদম আমার ভালো লাগে না, তবে ভালোবাসার শহরের সব কিছুই তুচ্ছ। হ্যাঁ, আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। এবার তুমিও আমাকে তোমার বাহুডোরে আবদ্ধ করো প্রিয়। ভালোবাসার শুরু সেখান থেকেই। একসাথে দুটো বসন্ত পেরিয়ে গেল। আজ সব কিছু কেমন যেন মনে পড়ে যাচ্ছে আয়ুষীর। এই তো সেদিন দুজনে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরল। সেই বৃষ্টিময় দিনের কথা এখনো চোখে ভাসছে। আজ হঠাৎ এত কিছু একসাথে মনে হওয়ার কারণ কি? আয়ুষীর ভাবনায় ছেদ ঘটল আরিশার ডাকে। আপু, তন্ময় ভাইয়া রেডি থাকতে বলেছে তোমাকে। কেন? তোমাকে নিয়ে বের হবে রাত 9টায়। এটা বলেই আরিশা দৌড়ে চলে গেল। রাত 9টা বাজতে চলল। আয়ুষী আগের মতোই বসে আছে। এইদিকে তন্ময় আয়ুষীর রুমে এসে দেখে ও এখনো বসে আছে, রেডি হয়নি। তৎক্ষণাৎ তন্ময়ের মেজাজ গরম হয়ে গেল। সে রেগে বলল, এখনও রেডি হওনি কেন? আমি যাব না আপনার সাথে। আহিন ডাকলে তো ঠিকই যেতে। আহিনের সাথে নিজের তুলনা করবেন না। কেন, আমি কি খারাপ? আপনি কাউকে কখনো ভালোবেসেছেন? হ্যাঁ, বেসেছি। আয়ুষী কৌতূহল কণ্ঠে বলল। কে সে? আয়ুষীর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে তন্ময় বলল, তুমি। সাথে সাথেই আয়ুষী ভ্রুকুচকে ফেলল। তারপর বলল, মানে কি? মানে হলো, ওই আহিনের আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি।
আর যখন ওর সাথে তোমাকে ঘুরতে দেখলাম তখন আমার যে কেমন লাগতো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসেন তো ভালোবাসার মানুষের সুখ কেড়ে নিচ্ছেন কেন? কেন আপনি আমাকে বিয়ে করছেন? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসার জন্য তো একটু স্বার্থপর হতেই হয়। আর তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, শুধু আমার সাথে থাকলেই হবে। ঠিক করছেন না এটা আপনি। আমি কিন্তু পালিয়ে যাব। তন্ময় হেসে বলল, পালিয়ে কোথায় যাবে? আইনের কাছে? সে তো নিজেই বেকার, তোমাকে খাওয়াবে কি? তোমার পালানোর কোনো জায়গা নেই। আর বিয়ের 2 দিন পর আমরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তুমি ওখানেই থাকবে আমার সাথে। আয়ুষী মাথায় হাত দিয়ে বসে পড়ল, তারপর মিনতির সুরে বলল, প্লিজ দয়া করুন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তন্ময় ওর পাশে বসে ওর চোখে চোখ রেখে বলল, তাহলে আমার কি হবে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কিভাবে থাকবো বলো? আহিনের কষ্টটা বোঝো, কিন্তু আমারটা কেন বোঝো না? আয়ুষী কিছুই বলছে না, শুধু কাঁদছে। তন্ময় আবার মুখ শক্ত করে বলল, আমি তোমাকে আহিনের কাছে যেতে দেব না, তুমি আমারই থাকবে সবসময়। আর এখন 10 মিনিটের মধ্যে রেডি হবে, আমরা বের হব। এই বলে তন্ময় দ্রুত বের হয়ে গেল। আয়ুষী কেঁদেই চলেছে। 2 মিনিট পর ওর মা এসে কড়া গলায় বলল, কিরে এইভাবে মরা কান্না কাচ্ছিস কেন? তাড়াতাড়ি রেডি হ, তন্ময় বসে আছে তো। আয়ুষী কান্না করতে করতে বলল। মা, আমি এই বিয়েটা করতে পারবো না। শান্তা বেগম ভ্রু কুঁচকে বললেন, কেন? মা, আমি অন্য কাউকে ভালোবাসি। শান্তা বেগম রাগান্বিত কণ্ঠে বললেন, আমরা তন্ময়ের বাবা মাকে কথা দিয়ে ফেলেছি, তাই এই বিয়ে তোকে করতেই হবে। মা, আমি বিয়েতে সুখী হব না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তোমরা কি তোমাদের মেয়ের সুখ চাও না? এখন ওদের না করে দিলে আমাদের সম্মান নষ্ট হবে। আমাদের সম্মানটা আগে, তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। তন্ময় ভালো ছেলে, ও তোকে সুখেই রাখবে। এটা বলেই শান্তা বেগম চলে গেলেন। আয়ুষী বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে একটা নীল রঙের শাড়ি পরল, সাজল না, চুল ছেড়ে বেরিয়ে পড়ল। তারপর তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। তন্ময় চোখ তুলে তাকিয়ে বলল, রেডি তো? আয়ুষী শুধু মাথা নাড়ালো। তারপর ওরা বেরিয়ে পড়ল। তন্ময় গাড়ি ড্রাইভ করছে আর আয়ুষী জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ তন্ময় বলল, না সাজলেও কিন্তু রূপবতী লাগে, তবে একটু কাজল দিও। তুমি চোখে কাজল দিলে আমার বুকের ভেতর কাঁপন ধরে। কথা নাই বা বললে, সবসময় পাশে থাকলেই চলবে। তন্ময়ী শুধু কথা বলছে, আয়ুষীর মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। একটা রেস্টুরেন্টে গেল, তারপর খাবার খেয়ে তন্ময়ের মায়ের সাথে দেখা করে আবার বাসায় চলে এলো আয়ুষী। এভাবেই দিন চলে গেল। আজ বৃহস্পতিবার, আয়ুষীর গায়ে হলুদ। এই কদিনে আয়ুষী অনেকবার আহিনকে ফোন দিয়েছে, কিন্তু আহিন ফোন ধরেনি। এখন সন্ধ্যা, আয়ুষীকে স্টেজে নেওয়া হবে, সাজানোটাও হয়ে গেছে। হঠাৎ দরজা ঠেলে কাউকে আসতে দেখা গেল। সে এসেই আয়ুষীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? আয়ুষী মলিন মুখে জবাব দিল, ভালো, তুই? এই তো ভালোই আছি। তারপর মেয়েটা সবাইকে ঘর খালি করতে বলল। সবাই চলে গেলে আয়ুষীর সামনে বসে ওর দিকে তাকিয়ে বলল, বিয়েটা কেন করছিস? কিছু করার নেই আর। আছে, কি করব? পালিয়ে যা কোথায়? আহিনীর কাছে। না, যাব না। কেন? ও গত রবিবার থেকে আমার ফোন ধরছে না, আর এই মুহূর্তে কিছু করাও সম্ভব না। আচ্ছা, আমি অন্য নাম্বার দিয়ে একবার চেষ্টা করে দেখি। আয়ুষী ছলো ছলো চোখে বলল, কেন আসি? তুই কেন ফোন করবি ওকে, যখন ওরই কোনো মাথা ব্যথা নেই? দূর, তুই ভুল বুঝছিস, হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই ফোন ধরছে না। না আরু, আমি ঠিকই বুঝছি। ও ইচ্ছে করে ফোন ধরছে না। সেদিন আমি পালানোর কথা বলেছিলাম, কিন্তু ও না করে দিয়েছে। আসলে ও আমাকে ভালোবাসেনি। কি উল্টোপাল্টা বকছিস তুই? আমি আইনকে না দেখলে তোর মুখে ওর যে বর্ণনা, তোর প্রতি যে কেয়ারিং শুনেছি, আমার মনে হয় না ও এমন করতে। আর কিছুই বলতে পারল না আরশি। তার আগেই আয়ুষীর ফোন এলো। কিন্তু এখন কে ফোন দিল এটা দেখার জন্য ফোন হাতে নিতেই আয়ুষীর চোখ বড় বড় হয়ে গেল। সে আরশিকে দেখিয়ে বলল, এখন কেন ফোন দিয়েছে? আমি ফোন ধরবো না। পাগল নাকি তুই? তাড়াতাড়ি ফোন ধর, দেখ কি বলে। না, ফোন ধরবো না আমি। এক চর মারবো, ফোন দিয়ে আমার কাছে। আরশি জোর করে আয়ুষীর হাত থেকে ফোন নিয়ে নিল। তারপর রিসিভ করে বলল, হ্যালো, আমি আরশি বলছি, আয়ুষীর বান্ধবী। ও, একটু আয়ুষীকে দেওয়া যাবে?
জি দেওয়া যাবে, একটু ধরুন। জি। আরশি চাপা গলায় বলল। নে ধর, কথা বল। আয়ুষী মুখ অন্যদিকে ফিরিয়ে বলল। ঢঙের জ্বালায় বাঁচি নে, কথা বল, না হলে কিন্তু এক চড় দিয়ে দাঁত ফেলে দেব। আরশির রাগ দেখে আয়ুষী ফোন কানে দিয়ে বলল। কেন ফোন করেছো? আয়ুষী, আমরা পালাবো, তুমি প্লিজ বাড়ি থেকে বেরিয়ে এসো। না, আমি পারবো না। অনেক দেরি করে ফেলেছো তুমি। কোনো দেরি হয়নি, তুমি প্লিজ এসো। আচ্ছা, দেখছি কি করা যায়। না, তুমি আসবেই, আমি তোমার ভার্সিটির সামনে অপেক্ষা করব। এটা বলেই আহিন ফোনটা রেখে দিল। আরশি আয়ুষীকে ঝাঁকিয়ে বলল। কি রে, কি বললো? পালাবে? আমাকে বাড়ি থেকে বের হতে বলল। তো বসে আছিস কেন? চল, আমি তোকে দিয়ে আসি। কিন্তু এদিকে কি হবে? এটা আমি দেখবো, তুই চল। কিন্তু বের হবো কিভাবে? এক কাজ কর, আমি বের হবার পর তুই দরজাটা লক করে দিবি ভেতর থেকে। আমি নিচে গিয়ে বাগানের পশ্চিম সাইডে গিয়ে বারান্দার সাথে একটা মই লাগাবো, আর তুই ওইখান দিয়ে নেমে পড়বি। তোদের ওই সাইড দিয়ে তো জঙ্গল টাইপের, তাই ওইখানে কেউ যাবে না। আচ্ছা তুই যা, আমি লক করছি। কাজ হয়ে গেলে আমাকে একটা মিসড কল দিস। আচ্ছা। তারপর আরশি সবাইকে ফাঁকি দিয়ে নিচে নেমে আয়ুষীর বারান্দার সাথে একটা মই লাগিয়ে ওকে মিসড কল দিল। মিসড কল পেয়ে সাথে সাথেই আয়ুষী বারান্দায় গিয়ে নেমে পড়ল। তারপর দুজনেই পিছনের গেট দিয়ে যখনই বের হতে যাবে তখনই পেছন থেকে আয়ুষীর মা বলে উঠল। আয়ু, কোথায় যাচ্ছিস? মায়ের গলার আওয়াজ পেয়ে আয়ুষী বরফের মতো জমে গেল। আয়ুষীর মা আরশিকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। আরশি আমতা আমতা করতে করতে বলল। মানে আন্টি আসলে ওই আর কি। আরশি আপ্রাণ চেষ্টা করেও মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না। আয়ুষীর মা ব্যাপারটা বুঝতে পেরে বলল। দুজনেই আমার রুমে আসো, কথা আছে। তারপর দুজনেই আয়ুষীর মায়ের পিছনে ওনার রুমে গেল। আয়ুষীর মা গম্ভীর মুখে বলল। আমি জানি তোরা কোথায় যাচ্ছিস। আরশি তাড়াতাড়ি বলল। না আন্টি, আপনি যেমন ভাবছেন তেমনটা না। আরশির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আয়ুষীর মা বলল। আমি যেটা ভাবছি সেটাই। আয়ুষী পালাচ্ছিল, আর তুমি ওকে পালাতে সাহায্য করছিলে। তারপর আয়ুষীর দিকে তাকিয়ে বললেন। আয়ুষী, একটা কথা বলি শোনো, তোমাকে তন্ময়কে বিয়ে করতে হবে। আর যদি তন্ময়কে বিয়ে না করো তাহলে তোমাকে আমরা আর মেয়ে হিসেবে মানব না। যে মেয়ে মা বাবার কথা রাখতে পারে না সে মেয়ে না থাকাই ভালো। যদি পালিয়ে যাও তাহলে আমাদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। এবার সিদ্ধান্ত তোমার, বাবা মা নাকি ভালোবাসা। মায়ের কথা শুনে আয়ুষী মুহূর্তেই কান্না করে দিল। তারপর মায়ের পায়ের কাছে বসে বলল। জন্ম দিয়ে মানুষ করেছো আমাকে, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা প্রকাশটাই করলাম আজ। হ্যাঁ, আমি এই বিয়েটা করছি। দায়িত্বটা পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসোনি। ভালোবাসলে কখনোই এমন করতে পারতে না। এগুলো বলেই মায়ের পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালো আয়ুষী। তারপর নিজের ঘরের দিকে চলে গেল। আয়ুষীর পিছনে আরশিও গেল। রুমে গিয়ে আয়ুষী পাথরের মতো বসে আছে। আরশিরও সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। যথারীতি আয়ুষীকে স্টেজে নেওয়া হলো। আর এদিকে আহিনও আয়ুষীর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়ুষীর আসার কোনো নামই নেই। আহিন অধৈর্য হয়ে আয়ুষীকে কল দিল, কিন্তু আয়ুষীর ফোন বন্ধ। অনেকবার ফোন করার পরও ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। রাগে আহিনের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আহিন রূপাকে ফোন দিল। রূপা আয়ুষীর ক্লাসমেট আর আহিনের প্রতিবেশী। হ্যালো রূপা। জি আহিন ভাই, বলেন। আচ্ছা, আয়ুষীর কি হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে, সবাই ওকে হলুদ লাগাচ্ছে। ও আচ্ছা। এটা বলেই আহিন ফোন রেখে দিল আর মনে মনে বলল, এতটা স্বার্থপর হতে কি বিবেকে বাঁধেনি? ভালোবাসার মর্যাদা তুমি রাখতে পারলে না। আমার ভালোবাসা কি এতই ঠুনকো ছিল যে তুমি সব কিছু ছেড়ে আসতে পারলে না? এগুলো ভাবতে ভাবতেই আহিন বাসায় চলে গেল আর গিয়ে রুমে দরজা বন্ধ করে বসে রইল। একটু পর 4টে ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ল। এদিকে খুব ভালোভাবেই আয়ুষীর গায়ে হলুদ শেষ হলো। আয়ুষী শুয়ে আছে, চোখের পাতায় এক ফোঁটাও ঘুম নেই। পাশেই আরশিও শুয়ে আছে, তার চোখেও ঘুম নেই। প্রিয় বান্ধবীর কষ্টে যেন নিজেরও কষ্ট হচ্ছে। কাল বিয়ে আয়ুষীর
বিয়ের কার্ডে আয়ুষীর পাশে তন্ময়ের নাম লেখা থাকবে, যেখানে আহিনের নাম লেখা থাকার কথা ছিল। ভাগ্যের পরিহাসে আহিনের নামটা মুছে তন্ময়ের নামটা বসে গেল। এটাই হয়তো হওয়ার ছিল। আজ বিয়ে, আয়ুষীকে সুন্দর করে সাজানো হয়েছে। এখনো বরযাত্রী আসেনি। বরযাত্রী আসার অপেক্ষায় আছে কনে পক্ষ। আসলেই বিয়ে পড়ানো হবে। আর এদিকে আহিনের ঘুম ভাঙলো একটু আগে। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। আহিন কেমন যেন পাগল পাগল লাগছে। আহিন ফোনটা হাতে নিল শেষবারের মতো আয়ুষীকে ফিরে পাসার জন্য বলতে, কিন্তু আয়ুষী কল ধরছে না। আহিন বাইরে গিয়ে পাশের ফ্ল্যাট থেকে রূপার ফোনটা নিল। তারপর আয়ুষীকে ফোন দিল। দুইবার রিং হতেই ফোনটা রিসিভ হলো। আহিন ফোনটা কানে লাগিয়ে বলল, তুমি ফিরে এসো, পারবো না থাকতে তোমাকে ছাড়া। আয়ুষী ফোন কাটতে নিলেই আহিন তৎক্ষণাৎ বলল, ফোনটা কেটো না প্লিজ, চলে এসো, এখনো সময় আছে। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। আহিন, নিজেকে সামলাও। কেউ কাউকে ছাড়া মরে না, তুমিও মরবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলেই আয়ুষী ফোনটা রেখে দিল। আহিন রূপার ফোনটা ওকে দিয়ে নিজের রুমে এসে আবার ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ুষীর বিয়েটা তন্ময়ের সাথে হয়ে গেল। চলে যাচ্ছে আয়ুষী তন্ময়ের সাথে। কপাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তারপর 1 সপ্তাহ চলে গেল। আয়ুষী আর তন্ময় বিয়ের 2 দিন পরই অস্ট্রেলিয়া চলে গেল। আর আহিনও ওর স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিছু কিছু গল্প এখানেই শেষ, কিন্তু এই গল্পটা এখানেই শুরু হলো 1.5 বছর পর। স্যার, আপনি কি আজকে পড়াতে আসবেন? হ্যাঁ, রাতে আসবো, অফিসে প্রচুর কাজ তো তাই। আচ্ছা স্যার। আহিন আবার নিজের কাজে ডুবে গেল। আহিনের এই ফারিয়া মেয়েটাকে একদম দেখতে ইচ্ছে করে না। খালি একটু পরপর ফোন দিবে আর বলবে খেয়েছে কিনা। মনে হয় যেন বউয়ের কথা মনে আসতেই আয়ুষীর মুখটা ভেসে উঠল। একসময় এদের মাঝে কথা হয়েছিল কেউ কাউকে ছেড়ে যাবে না, কিন্তু আজ ঠিকই অন্যের বউ। আহিন আজও বুঝে উঠতে পারে না কেন আয়ুষী সেদিন এমন করলো। সব কিছু তো ঠিকই ছিল, তবে ও আসলো না কেন? নাকি শেষ পর্যন্ত টাকাওয়ালা জামাই ছাড়তে চায়নি? কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল আহিন। আর 1 ঘন্টা পরই ডিউটি শেষ। তারপর বেরিয়ে গিয়ে ফারিয়াকে পড়াবে, এরপর বাড়ি গিয়ে মদ খাবে। এটাই প্রতিদিনের রুটিন। ফারিয়াদের বাসায় কড়া নাড়তেই দরজা খুলে দিল ফারিয়া। যেন দরজার সামনে দাঁড়িয়েছিল। মেয়েটা কেমন যেন গায়ে পড়া স্বভাবের। এটা আহিনের একদমই পছন্দ না। তবুও পড়াতে হয়, বসের মেয়ে বলে কথা। না হলে এই মেয়েকে পড়াতে বইই গেল। আহিন গিয়ে টেবিলে বসলো। ফারিয়া আহিনের সামনাসামনি বসলো। তারপর মিটমিট করে হেসে বলল, স্যার, আমাকে কেমন লাগছে? আহিন ফারিয়ার দিকে এক নজর তাকিয়ে বলল, ভালো। ফারিয়া মলিন মুখে বলল, শুধুই ভালো? তো তুমি কি শুনতে চাও? এই প্রথম শাড়ি পরলাম, তাও আপনার জন্য, আর আপনি শুধু ভালো বলছেন? মানতে পারলাম না। আহিনের মন চাইছে কষিয়ে একটা থাপ্পড় দিতে, কিন্তু রাগ সংযত রেখে বলল, ফারিয়ার সামনে তোমার ইন্টারের পরীক্ষা, তোমার সেদিকে মন দেওয়া উচিত। আর শোনো, আজকের পর থেকে পড়ার বিষয় ছাড়া আর কোনো বাড়তি কথা বলবে না। ফারিয়া কোনো কথা না বলে চুপচাপ বই খুলল। তারপর ওকে কোনো মতে পড়িয়ে আহিন বেরিয়ে গেল বারে যাওয়ার জন্য। বারে মোটামুটি অনেকক্ষণ থাকলো। রাত 11টার সময় 1 বোতল হাতে নিয়ে বেরিয়ে পড়ল। টলতে টলতে হাঁটছিল। এমন সময় একটা কুকুরের লেজে পা পড়তেই কুকুর ঘেউ ঘেউ শুরু করলো। আর আহিন টলমলো পায়েই দৌড়ানো শুরু করলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, আপনি ঠিক আছেন? আহিন চোখ তুলে তাকালো, তারপর মৃদু কণ্ঠে বলল, আমাকে একটু বাড়িতে দিয়ে আসতে পারবেন? আসলে আমার পিছনে কুকুর পড়েছে। আহিনের কথা শুনে মেয়েটা হাসতে হাসতে বলল, আপনার বাড়ি কই? সামনে গিয়ে হাতের বাম পাশে। আপনি কি নীল বিল্ডিংয়ে থাকেন? হুম। আমি ওইটার পাশেরটাই থাকি। চলুন যাওয়া যাক। মেয়েটা আহিনের হাত ধরে ওকে নিয়ে চলল। তারপর আহিনকে ওর বাসায় দিয়ে নিজেও চলে এলো নিচের বাসায়। এসেই কেউ একজন কল করলো। হ্যাঁ মা, আমি পৌঁছেছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আচ্ছা মা, রাখছি।
এদিকে আহিনকে এই মাতাল অবস্থায় প্রতিদিনই দেখতে হয় তার মায়ের। এটা আর নতুন নয়। আহিনকে ওর মা ঘরে এনে শুইয়ে দিল, তারপর ছেলের মুখের দিকে চেয়ে রইল এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে চলে গেল। সকালে আহিন 7টায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে গেল। তারপর ব্রাশ করতে করতে পাশের বিল্ডিংয়ের ছাদে একটি মেয়েকে দেখল। মেয়েটিও তাকে দেখে হাত নাড়ল, তারপর বলল, হাই, কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। ওই যে কালকে রাতে আপনাকে তো আমি বাড়ি পৌঁছে দিয়েছিলাম। ও আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম কি? আরশি আয়াত। আপনার? আহিন আহমেদ। আহিন আহমেদ নামটা শুনে আরশির কেমন যেন খটকা লাগলো, কারণ আয়ুষীর বিএফের নামও তো আহিন ছিল। এটা কি সেই আহিন? আরশি কখনো আহিনের ছবি দেখেনি বলে ওর কেমন যেন সন্দেহ হচ্ছে এটা সেই আহিন কিনা। আরশির ভাবনায় ছেদ ঘটল আহিনের ডাকে। এই যে মিস আরশি, আমি তাহলে আজ আসি, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আহিন বিদায় নিয়ে ছাদ থেকে চলে গেল। তারপর নিচে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে বসতেই আহিনের মা বললেন, তোর সাথে কথা আছে। বলো। তুই বিয়ে করে নে, তোকে এইভাবে দেখতে ভাল লাগছে না। সম্ভব না মা। সম্ভব না হলে আমারও এই বাড়িতে থাকা সম্ভব না। মা প্লিজ। কোনো বাহানা শুনতে চাই না। আজ একটা মেয়ে দেখতে যাব, তাই আজ তাড়াতাড়ি আসবি। আহিন মন খারাপ করে বলল, অফিস আছে তো। কিছু শুনতে চাই না। তুই না আসলে আমি আর এ বাসায় থাকবো না, কথাটা মনে রাখিস। আচ্ছা, আসবো। তারপর নাস্তা করে অফিসে গেল। আরশি ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। তখনই একটা কল এলো আরশির ফোনে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আরু, তুই একটু তোর খালার বাসায় যাস, ঠিক আছে? কিন্তু কেন? তোকে ছেলে দেখতে আসবে। মা, বললাম তো এখন বিয়ে করব না। আর কয়েকদিন পরই তো আমাকে লন্ডনে যেতে হবে। এখন আমি বিয়ে করতে পারবো না। আমি এত কথা শুনতে চাইনি। তুই যাবি মানে যাবি। আচ্ছা যাব। এটা বলেই ফোন রেখে দিল আরশি। আর মনে মনে বলতে লাগলো, কোনোভাবেই বিয়ে করা যাবে না। বিয়ে করলে লন্ডন যেতে পারবো না। কোনো এক প্রকারে এটা আটকাতে হবে। বিকালে আহিন ওর 2 বোন আর মা মেয়ে দেখতে এসেছে। মেয়েকে এখনই আনা হবে। মেয়ে এসে আহিনের সামনাসামনি বসলো। আহিন চোখ তুলে তাকাতেই আশ্চর্য হলো, এটা তো আজকের সকালের মেয়েটা, ওর সাথে তো কথা হয়েছিল। হঠাৎ পাশের মেয়েটির দিকে চোখ পড়তেই আহিন বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল। নিজের অজান্তেই বিড়বিড় করে বলতে লাগলো, আয়ুষী, না না, এটা তো হতে পারে না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আয়ুষী দাঁড়িয়ে আছে আরশির পাশে। আয়ুষীও আহিনকে দেখে অবাক হয়েছিল। এদিকে আহিনের মায়ের আরশিকে খুব পছন্দ হয়েছে। হঠাৎ আহিন বলে উঠল, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। সবাই সম্মতি দিল। আহিন আর আরশি ছাদে গেল। আহিন আরশির সামনে দাঁড়িয়ে সোজাসুজি প্রশ্ন করল, আয়ুষী এখানে কেন? আপনি ওকে চিনেন? হ্যাঁ, কিন্তু ও এখানে কেন? ওর হাজবেন্ড বিয়ের 1 মাস পরই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকেই ও বাংলাদেশে, আর আজকের আমাকে ছেলে দেখতে আসবে, তাই ওকে আমি ডেকেছি। কি, তন্ময় মারা গেছে? হ্যাঁ। ওকে কি এখন এখানে ডাকা যাবে? আচ্ছা দেখি ফোন করে। আরশি ফোন করে আয়ুষীকে আসতে বলল। আয়ুষী ছাদে আসতেই আহিনকে দেখতে পেল, আর আহিনকে দেখেই আবার চলে যেতে নিল। আহিন ছুটে গিয়ে ওর হাত টেনে ধরল, তারপর সামনাসামনি দাঁড় করিয়ে বলল, আমার সামনে কি দাঁড়াতে ইচ্ছে হয় না? ছাড়ুন, যেতে হবে। একবার তো ছেড়েছি, কিন্তু এবার আর ছাড়বো না। আরশি পেছন থেকে বলল, বাবা क्या बात है, দুজন দুজনকে শেষ পর্যন্ত পেয়েই গেলি। আরশি, তুই আমাকে এখানে না ডাকলেও পারতি। ডেকেছি, ভালোই করেছি। এবার তোদের বিয়ে দেব, কিন্তু কিভাবে? এবার আহিন হালকা হেসে বলল, একটা উপায় আছে শালিকা। কি উপায়? সব ঠিক থাকবে, কিন্তু বিয়ের দিন কোণে বদল হবে। কিন্তু আমার তো খবর আছে। সমস্যা নাই, এখানে আসার আগে শুনেছি তুমি লন্ডন যাচ্ছ। হ্যাঁ। কবে যাচ্ছ? 2 দিন পর রাত 8টায় ফ্লাইট। তাহলে বিয়েটা 2 দিন পরই করব। 2 দিন পর রাত 8টায় আমার আর আয়ুর বিয়ে হবে, আর তুমি সুযোগ বুঝে পালাবে। গ্রেট, কিন্তু আপনার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলিকে সামলাবে কে? তোমার চিন্তা করতে হবে না, এদিকটা আমি সামলে নেব। ওকে দুলা ভাই।
ওদের কথার মাঝেই আয়ুষী বলল, আমি বিয়েটা করব না। আহিন রেগে বলল, তুমিও করবা, তোমার ঘাড়ও করবে। আর যদি প্ল্যানের কথা কাউকে বলো তাহলে বিয়ে ছাড়া বাসর করব বলে দিলাম। আহিনের কথা শুনে আরশি হাসতে লাগলো আর আয়ুষী গোমরা মুখে দাঁড়িয়ে রইল। দুদিন ভালোভাবেই সব চলল, কেউ বুঝতেই পারল না সামনে কি হতে চলেছে। আজ বিয়ে তবে আয়ুষীর আর আহিনের, কিন্তু সবাই জানে আয়ুষীর আর আহিনের। সন্ধ্যা 6টার সময় আরশি বেরিয়ে গেল আর আরশির জায়গায় আয়ুষী বউ সেজে বসে রইল। বিপত্তি ঘটল তখন যখন বিয়ে পড়ানোর সময় কাজী যখন মেয়ের নাম জিজ্ঞেস করলো, তখন আরশির বাবা কিছু বলার আগেই আহিন বলল, মেয়ের নাম হলো আয়ুষী মেহজাবিন। সবাই আহিনের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এবার আহিন মুখ খুলল, সত্যিটা বলে দিল আর আরশির চলে যাবার কথাটাও বলল। অনেকেই মেনে নিল, আবার অনেকেই মানেনি। তবে আহিনের মা খুশি হয়েছে, সন্তানের খুশিতেই মায়ের খুশি। আর আয়ুষীর মা বাবাও মেনে নিলেন। আবার এদিকে এয়ারপোর্টে বসে বসে আরশি ভাবছে, ভালোই হলো আহিন আয়ুষীকে পেল। আমি চাই না ওরা দুজন আলাদা হোক, এই জন্যই ওদের এক করে দিয়ে এলাম। আগের বার পারিনি, এবার সফল। বিদেশ গিয়েও এবার শান্তি পাবো। বাসর রাত, আয়ুষী আহিনের বুকে মাথা দিয়ে শুয়ে আছে আর আহিন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার মধ্যে যতটা আনন্দ তা আজ অনুভব করছে আহিন, একইভাবে আয়ুষীও অনুভব করছে ভালোবাসার স্পর্শগুলো।